সকালের মৃদু রোদটা বারান্দার মেঝেতে এসে পড়েছে। কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে বাতাসে এখন হালকা ঠান্ডার ছোঁয়া আছে। তবে রোদের উষ্ণতা সেই ঠান্ডাকে বেশ আরামদায়ক করে তুলেছে। গোয়েন্দা মৈনাক রায় তার বাড়ির দোতলার প্রশস্ত বারান্দায় বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। সামনে ছোট্ট গোল টেবিল, তার উপর পড়ে আছে একটি নোটবুক আর একটি কালো রঙের ফাউন্টেন পেন। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে রাজনৈতিক অস্থিরতার খবর ছাপা হয়েছে, কিন্তু সেদিকে বিশেষ মন নেই মৈনাকের। বরং সম্পাদকীয় পাতার একটি নিবন্ধ মন দিয়ে পড়ছে। ঠিক তার সামনে চেয়ারে আতশোয়া হয়ে বসে রয়েছে তার ছোট ভাই এবং তদন্তের স্থায়ী সহকারী কিংসুক রায়, হাতে একটি গোয়েন্দা উপন্যাস। বইয়ের পাতায় চোখ থাকলেও মাঝে মধ্যেই সে বিরক্ত মুখে হাই তুলছে। কিংসুক বইটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। দাদা, একটা কথা বলি? বল। গত 18 দিন হলো আমাদের হাতে একটা কেস নেই। আমার তো মনে হচ্ছে আমি গোয়েন্দার সহকারী নই, বেকার যুবক। সেটা হলে তোর সকাল 9টায় ঘুম ভাঙত, আর এখন তো 7টাতেই উঠেই আমায় বিরক্ত করছিস। আমি কি বিরক্ত করছি? অবশ্যই। 5 মিনিট পর পর একই প্রশ্ন করছিস। দাদা, কেসটা কবে আসবে? কি করব বলো? এতদিন কোনো রহস্য না পেলে মানুষ নিজেকেই সন্দেহ করতে শুরু করে। কি সন্দেহ? যে আমার গোয়েন্দাগিরির বাজার দর কমে গেল না তো? বাজার দর কমার আগে বাজারের নাম থাকতে হয়। বাহ, নিজের ভাইকে এভাবে অপমান করা উচিত দাদা? এই সময় ভেতর থেকে হালকা পায়ের শব্দ ভেসে এলো। একটি চায়ের ট্রে হাতে নিয়ে বারান্দায় এলেন সুমিত্রা, মৈনাকের স্ত্রী। মুখে সেই মিষ্টি হাসি। ট্রেটা টেবিলে রেখে বলল, তোমাদের সকালবেলার ঝগড়া শেষ হয়েছে নাকি আমি ভুল সময় চলে এসেছি? বৌদি, ঝগড়া নয়, আমার আত্মসম্মান রাখার চেষ্টা করছি। আত্মসম্মান? দাদা বলছে আমার নাকি বাজার দরই নেই। তোর বাজার দর আছে, তবে সেটা মাছের বাজারে নয়, খাওয়ার টেবিলে। যতক্ষণ খাবার থাকে ততক্ষণ তোর গুরুত্ব সবচেয়ে বেশি। দেখলি দাদা, তুইও আমার বিরুদ্ধে, বৌদিও আমার বিরুদ্ধে। না, ও শুধু সত্যিটাই বলেছে। আচ্ছা, এতদিন কেস নেই সেটা নিয়ে তো চিন্তার কি আছে? একটু বিশ্রাম নাও। গত কেসটার সময় তো তোমরা 5 রাত ঠিক মতো ঘুমোওনি। গোয়েন্দার জীবনে বিশ্রাম মানে ফুটবলারের জীবন থেকে গোল পোস্ট তুলে নেওয়া। খুব বড় বড় কথা শিখেছিস দেখছি। আমি না, দাদা শেখায়। হ্যাঁ, সব দোষ আমার। বারান্দার বাইরে কাকের ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার মোড়ে সবজিওয়ালার হাঁক ভেসে আসছে। একেবারে সাধারণ নিরিবিলি সকাল। মৈনাক আবার খবরের কাগজে চোখ দিলেন। হঠাৎ টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। রিংটোনের শব্দে 3 জনের কথাবার্তা থেমে গেল। মৈনাক স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে লেখা উঠেছে অফিসার বিক্রম মণ্ডল। লালবাজার? হ্যালো। গুড মর্নিং মৈনাক। মর্নিং। তবে আমার খুব একটা গুড মনে হচ্ছে না, কিন্তু সকালে ফোন মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এখনো আগের মতোই আছে। বলুন, কি হয়েছে? একটা অস্বাভাবিক মৃত্যু। আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আমার সন্দেহ হচ্ছে বিষয়টা ততটা সহজ নয়। কোথায়? বালিগঞ্জে একটা বড় প্রমোটার, অরিন্দম সেন। নামটা চেনা চেনা লাগছে বেশ। চেনারই কথা। শহরের বড় প্রমোটারদের মধ্যে একজন। কয়েকশো কোটি টাকার সম্পত্তি। আজ সকালে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নই। ডাক্তার তো প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি, তবে ঘটনাস্থলে কয়েকটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। যেমন? পুরো ঘরে অস্বাভাবিক রকমের ন্যাপথলিনের গন্ধ। শুধু আলমারি নয়, বিছানার পাশে, টেবিলেও, এমনকি বালিশের কাছেও ন্যাপথলিনের বল ছড়ানো। মানুষটার কোনো অভ্যেস ছিল?
পরিবারের দাবি ন্যাপথলিনের গন্ধ ছিল তার নেশা। ঘুমানোর সময়ও নাকি ন্যাপথলিন শুঁকে শুঁকেই ঘুমোতেন তিনি। এ আবার কেমন নেশা? আপনি ঠিকানা পাঠান, আমি যত দ্রুত সম্ভব যাচ্ছি। বাড়ির নাম ছায়াশ্রয়। লোকেশন এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি সেখানেই আছি, যত তাড়াতাড়ি পারুন চলে আসুন। হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যেই বেরোচ্ছি। হ্যাঁ, অপেক্ষা করছি। ফোনটা কেটে গেল। বারান্দায় কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। কিংশুক আর অপেক্ষা করতে পারল না। কি হয়েছে? একজন ধনী প্রমোটারের মৃত্যু। নাম অরিন্দম সেন। আপাত দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু, কিন্তু ঘটনাস্থলের বর্ণনা শুনে মনে হচ্ছে বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। কেন? কারণ কোনো মানুষ যদি ন্যাপথলিনের গন্ধে এতটাই আসক্ত হন, তাহলে সেই অভ্যেসটাই একদিন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। তাহলে বুঝি আবার নতুন কেস? সম্ভবত। আর যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে এই কেসের উত্তর লুকিয়ে আছে এমন একটা জিনিসে যেটাকে সবাই খুব সাধারণ বলেই মনে করে। তাহলে আর দেরি কেন? চলো ছায়াশ্রয়। আগে চাটা শেষ কর। রহস্য কোথাও পালাচ্ছে না, তবে আমরা দেরি করলে হয়তো সূত্র হারিয়ে যেতে পারে। কিংশুক এক নিঃশ্বাসে কাপের চা শেষ করে বলল, এই জন্যই তুই গোয়েন্দা আর আমি তোর সহকারী। বারান্দার সকালের শান্ত পরিবেশ তখনও একই রকম, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই শান্ত সকাল তাদের নিয়ে যাবে এক অদ্ভুত মৃত্যুর রহস্যের দিকে, যেখানে একটি সাধারণ ন্যাপথলিনের বলি হয়ে উঠবে তদন্তের কেন্দ্রবিন্দু। সকাল প্রায় 9:30। কালো রঙের গাড়িটা বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেটের ওপর পিতলের অক্ষরে লেখা ছায়াশ্রয়। দোতলা নয়, প্রায় রাজপ্রাসাদের মতো 3 তলা বাড়ি। চারিদিকে ছাঁটা বাগান, মাঝখানে ফোয়ারা। অথচ এত বড় বাড়িটা আজ অদ্ভুত নিস্তব্ধ। পুলিশের কয়েকটি গাড়ি বাইরে দাঁড়িয়ে। গেটের সামনে কৌতূহলী লোকজনেদের ভিড়ও জমেছে। গাড়ি থেকে নেমে মৈনাক চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। বাড়িটা দেখে তো মনে হচ্ছে সিনেমার সেট একেবারে। যত বড় বাড়ি তত বড়ই গোপনীয়তা থাকার সম্ভাবনা। ঠিক তখনই সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলেন অফিসার বিক্রম মণ্ডল। আসুন মৈনাক। কেমন আছেন কিংশুক? রহস্যের অপেক্ষায় ছিলাম, মনে হচ্ছে সেটা শেষ হলো আজ। ভেতরে চলুন। অরিন্দম সেনের শোবার ঘরের সামনে দুজন কনস্টেবল পাহারা দিচ্ছিল। ঘরে ঢুকতেই কিংশুকের নাকে একটা তীব্র গন্ধ এসে লাগলো। সে নাক কুঁচকে বলল, এটা কিসের গন্ধ? ন্যাপথলিনের। মৈনাক কিছু বলল না। সে ঘরের ভেতরে এগিয়ে গেল। বড় কিং সাইজের বিছানার উপর চিত হয়ে শুয়ে আছেন অরিন্দম সেন। মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। চোখ দুটো আধখোলা। ডান হাতটা বিছানার ধারে ঝুলে রয়েছে। মৈনাক পকেট থেকে গ্লাভস বের করে হাতে পরল। তারপর মৃতদেহের পাশে বসে খুব মন দিয়ে পরীক্ষা করতে শুরু করল। কবজির চামড়া, নখের রং, ঠোঁট, চোখের মণি একটাও বাদ গেল না। মৈনাক মাথার পেছনের অংশটাও পরীক্ষা করল। কিংশুক চুপচাপ সব দেখছে। কয়েক মিনিট পরে সে জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছে? বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ব্রেন স্ট্রোক। হ্যাঁ, ডাক্তারও সেটাই বলছেন। কিন্তু কিন্তু আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছি না। একটা জিনিস আমাকে ভাবাচ্ছে। কি? মানুষের মুখ অনেক সময় সত্যিটা বলে দেয়, কিন্তু এই মুখটা যেন অন্য কিছু বলছে। তাহলে পোস্টমর্টম হবে। স্বাভাবিক মৃত্যুর কেস হিসেবেও? যতক্ষণ না রিপোর্ট হাতে আসছে ততক্ষণ আমি এটাকে স্বাভাবিক মৃত্যু বলতে রাজি নই। বিক্রম সঙ্গে সঙ্গে একজন কনস্টেবলকে ডেকে বললেন, বলছি বডিটা পোস্টমর্টমের জন্য প্রস্তুত করো, সব নিয়ম মেনে। কনস্টেবল বেরিয়ে গেল। মৈনাক জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পরিবারের সবাই কোথায়? নিচে ড্রয়িং রুমে। কে কে আছেন? মৃতের স্ত্রী,
দীপ্তি সেন গৃহবধূ, একমাত্র মেয়ে ঈশিতা MBA পড়ছে। ছোট ভাই অমিত সেন পেশায় একটি উচ্চ মাধ্যমিক স্কুলের কেমিস্ট্রি শিক্ষক। অমিতবাবুর স্ত্রী মধুমিতা সেন গৃহবধূ। তাদের ছেলে অর্ণব মেডিকেলের প্রথম বর্ষে কলকাতার একটি কলেজে অ্যাডমিশন নিয়েছে। কোনো সমস্যার জন্য বিদেশে যেতে পারেনি, তবে দ্বিতীয় বর্ষে পড়ার জন্য বিদেশের কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরেকজন আছেন সৌরভ, সম্পর্কে অরিন্দম সেনের ভাগ্নে হয়। ভাগ্নে? হ্যাঁ, অরিন্দমবাবুর বোন বহু বছর আগে মারা যান। পরে তার স্বামী বিদেশে স্থায়ীভাবে চলে যান। তখন থেকেই সৌরভ এই বাড়িতেই মানুষ হয়েছে। এখন কি করে? এখন অরিন্দমবাবুর পুরো ব্যবসার ম্যানেজার, বলা যায় ডান হাত। মানে ব্যবসার সব হিসেব নিকেশ ওই দেখে? হ্যাঁ, প্রায় সবই। এছাড়া বাড়িতে আরও দুজন পুরনো পরিচারিকা আছেন, মালতী আর বাসন্তী। দুজনেই বহু বছর ধরে এখানেই কাজ করে। বুঝলাম। মৈনাক আবার ঘরের দিকে মন দিল। একটা অদ্ভুত বিষয় তার চোখ এড়ালো না। ঘরের প্রতিটি কোণ থেকে ন্যাপথলিনের গন্ধ আসছে। সে প্রথমে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলতেই কয়েকটা ন্যাপথলিনের বল চোখে পড়ল। আলমারি খুলে দেখল সারি সারি জামা কাপড়ের ফাঁকে ছড়িয়ে রয়েছে ন্যাপথলিন। স্টাডি টেবিলের ড্রয়ারের একই অবস্থা। বইয়ের তাকেও ছোট ছোট কাপড়ের থলিতে ন্যাপথলিন রাখা। মানুষটা ন্যাপথলিন দিয়ে পুরো ঘরটাই ভরে রেখেছিলেন। মৈনাক কোনো উত্তর দিল না। সে বিছানার দিকে এগিয়ে গেল। বালিশের পাশে একটি ছোট্ট রূপোর কৌটো, অত্যন্ত সুন্দর কারুকাজ করা। ঢাকনাটা আধ খোলা। মৈনাক সেটি খুলল। ভেতরে মাত্র একটি সাদা ন্যাপথলিনের বল। সেটার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে তারপর কৌটোটা নাকের কাছে আনল। একবার গন্ধ শুঁকল। কি হলো? গন্ধটা স্বাভাবিক ন্যাপথলিনের মতোই। পরিবারের লোকজন বলছে উনি এই কৌটো থেকেই প্রতিদিন রাতে ন্যাপথলিন শুকতেন। মৈনাক কৌটোটার বাইরের অংশটা ভালো করে দেখল। তারপর পকেট থেকে একটি স্বচ্ছ এভিডেন্স ব্যাগ বের করে গ্লাভস পরা হাতেই অত্যন্ত সাবধানে রূপোর কৌটোটার মুখ বন্ধ করে দিল। তারপর বিক্রমের দিকে তাকিয়ে বলল, অফিসার, এটা অবিলম্বে ফরেন্সিক ল্যাবে যাবে। হ্যাঁ, কৌটোর গায়ে কার কার আঙুলের ছাপ আছে সেটা জানতে চাই, আর ভেতরে ন্যাপথলিনের সম্পূর্ণ রাসায়নিক বিশ্লেষণ হবে। শুধু ন্যাপথলিন আছে ধরে নেবেন না, হ্যাঁ, অন্য কোনো রাসায়নিক বা বিষের চিহ্ন আছে কিনা সেটাও পরীক্ষা করাবেন। আচ্ছা, ঠিক আছে। মৈনাক শেষবারের মতো পুরো ঘরটাকে জরিপ করে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেল প্রায় 5:30। মৈনাক তার স্টাডি রুমে বসে ছায়াশ্রয়ের ঘটনাগুলো নোটবুকে লিখে রাখছিল। টেবিলের ওপরে অরিন্দম সেনের ঘরের একটা মোটামুটি স্কেচ আঁকা। কোথায় বিছানা, কোথায় স্টাডি টেবিল, কোথায় আলমারি, সবকিছু চিহ্নিত করা। কিংসুক সোফায় বসে বারবার একই কথাই ভাবছে। দাদা, ব্যাপারটা না মাথায় ঢুকছে না। যদি এটা খুনই হয়, তাহলে খুনি এমন কোন উপায় বেছে নিল কেন যেটা এত অদ্ভুত? অদ্ভুত পদ্ধতি সবচেয়ে নিরাপদ, কারণ মানুষ সাধারণত অসাধারণ কিছুকেই সন্দেহ করে। ঠিক তখনই মৈনাকের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা উঠল বিক্রম মণ্ডল। মৈনাক ফোনটা রিসিভ করল। হ্যাঁ অফিসার, বলুন। বলছি, পোস্টমর্টেমের রিপোর্টটা এসে গেছে। কি আছে? আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, এটা ব্রেন স্ট্রোক নয়। শরীরে এক ধরনের বিষ পাওয়া গেছে। কি বিষ? সোডিয়াম অ্যাজাইড। আপনি নিশ্চিত? হ্যাঁ, ফরেন্সিক প্যাথোলজিস্টও কনফার্ম করেছেন এটা। এটা আবার কেমন বিষ? সোডিয়াম অ্যাজাইড খুব দ্রুত রক্তচাপ কমিয়ে দেয়, শরীরের কোষে অক্সিজেন ব্যবহারের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, তারপর হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভেঙে পড়ে। বাইরে থেকে অনেক সময় এটাকে আকস্মিক ব্রেন স্ট্রোক বা কার্ডিয়াক অ্যাটাক বলেই মনে হয়। অফিসার, রিপোর্টে আর কি কি লেখা আছে? ও, আরও একটা কথা,
রিপোর্টে বলা হয়েছে বিষটা খাবারের সঙ্গে যাওয়ার কোনো স্পষ্ট প্রমাণ নেই। মনে হচ্ছে অন্য কোনো পথ দিয়ে শরীরে প্রবেশ করেছে। আচ্ছা, রিপোর্টটা নিয়ে রাতে আমার বাড়িতে আসুন। ততক্ষণে আশা করছি ফরেন্সিক রিপোর্টও হাতে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। ফোন কেটে গেল। দাদা, এটা তাহলে সত্যিই খুন? হ্যাঁ, কিন্তু বিষ শরীরে গেল কিভাবে? সেই উত্তরটা সম্ভবত ন্যাপথলিনের মধ্যেই লুকিয়ে আছে। রাত 8:30। ডোরবেল বাজল। সুমিত্রা দরজা খুলতেই বিক্রম মণ্ডল ভেতরে ঢুকলেন, হাতে একটি বাদামি রঙের সরকারি ফাইল। ড্রয়িং রুমে বসতেই সুমিত্রা 3 কাপ কফি দিয়ে গেল। বিক্রম ফাইল খুলে বললেন, মৈনাক, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। রিপোর্ট কি বলছে? রূপোর কৌটোর গায়ে সবচেয়ে শেষ যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা অরিন্দম সেনের নিজে। অর্থাৎ মৃত্যুর আগে উনি শেষবার কৌটোটা ধরেছিলেন, কি তাই তো? একদমই তাই। তবে কৌটোর ভেতরে যে ন্যাপথলিনের বল ছিল তার গায়ে সোডিয়াম অ্যাজাইডের উপস্থিতি পাওয়া গেছে। মানে দাদার সন্দেহটাই ঠিক, বিষটা ন্যাপথলিনেই মেশানো ছিল। হ্যাঁ, আর অরিন্দম সেনের শরীরেও একই বিষ। একদম। তাহলে এখন আর কোনোই সন্দেহ নেই যে এটা একটা পরিকল্পিত হত্যা। তার মানে খুনি জানতো উনি প্রতিদিন এই কৌটো থেকেই ন্যাপথলিন শুকতেন। একজন মানুষের অভ্যেস অন্য একজনের হাতে খুনের অস্ত্র হয়ে গেছে। তাহলে কাল থেকে কি পরিবারের সবাইকে জেরা শুরু করা হবে? অবশ্যই, তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ, বলো, কি প্রশ্ন? আমি অরিন্দম সেনের ঘর থেকে যতগুলো ন্যাপথলিন উদ্ধার করেছি সবগুলো কি পরীক্ষা করা হয়েছে? না, শুধু এই রূপোর কৌটোর ভিতরের বলটাই পরীক্ষা করা হয়েছে। ভুল হয়েছে। কেন? কারণ আমি এখনো নিশ্চিত নই যে শুধু খুনি ওই একটাতেই বিষ মিশিয়েছিল নাকি পুরো ন্যাপথলিনের প্যাকেটেই বিষ মিশিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি এখনই ফরেন্সিকে ফোন করছি। উদ্ধার করা প্রতিটা ন্যাপথলিন বল আলাদা আলাদা করে রাসায়নিক পরীক্ষার নির্দেশ দেবো আমি। সেটাই করুন। মনে হচ্ছে এই কেসটা সহজ হবে না। সহজ কেস আমাকে কখনো ডাকে না অফিসার। বিক্রম হালকা হেসে বেরিয়ে গেলেন। পরদিন সকালে জলখাবার সেরে মৈনাক বারান্দায় বসে আগের দিনের নোটগুলো আবার পড়ছিল। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে পোস্টমর্টম রিপোর্ট, নিজের হাতে আঁকা অরিন্দম সেনের শোবার ঘরের স্কেচ এবং একটি ছোট নোটবুক। কিংশুক 1 কাপ চা হাতে নিয়ে এসে বলল, আজই তাহলে জিজ্ঞাসাবাদ শুরু? হ্যাঁ, তবে তার আগে বাকি ন্যাপথলিনের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করছি। ঠিক তখনই অফিসার ফোন করল। মৈনাক ফোনটা ধরেই বলল, হ্যাঁ অফিসার বলুন, আমি আপনার ফোনের অপেক্ষায় ছিলাম, বলুন। হ্যাঁ, রিপোর্ট এসে গেছে। আপনি ঠিকই ভেবেছিলেন, সবকটা ন্যাপথলিনই পরীক্ষা করা হয়েছে। পুরো ঘরে যত ন্যাপথলিন উদ্ধার করা হয়েছিল তার মধ্যে শুধুমাত্র রূপোর কৌটোর ভিতরে থাকা ন্যাপথলিনের বলটিতেই সোডিয়াম অ্যাজাইডটা পাওয়া গেছে। তার মানে বাকিগুলো? একেবারেই স্বাভাবিক, কোথাও কোনো বিষ নেই। ভেরি গুড। ভালো। হ্যাঁ, কারণ এখন তদন্তের পথ অনেকটাই পরিষ্কার। ঠিক বুঝলাম না। যদি সবগুলো ন্যাপথলিনেই বিষ থাকতো তাহলে ধরে নেওয়া যেত খুনি অন্ধের মতো কাজ করেছে, কিন্তু মাত্র একটাতেই বিষ মেশানো হয়েছে। তার মানে খুনি জানতো অরিন্দম সেন ঠিক কোন ন্যাপথলিনটা প্রতিদিন হাতে নেন। অর্থাৎ খুনি এমন একজন যে অরিন্দম সেনের ব্যক্তিগত অভ্যেস খুব কাছ থেকে জানতো। পরিবারের কেউ? এখনই কাউকে সন্দেহ করছি না, তবে পরিবারের বাইরের কোনো মানুষের পক্ষে এই তথ্যটা জানাটা খুব কঠিন। আচ্ছা, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, 8 ঘন্টার মধ্যেই ওই বাড়িতে পৌঁছে যাব। ওকে, ঠিক আছে। ফোন কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই ওনারা রওনা দিলেন ছায়াশ্রয়ের উদ্দেশ্যে। সকাল প্রায় 10:30। পুলিশের গাড়ি ও মৈনাকের গাড়ি এসে দাঁড়ালো ছায়াশ্রয়ের সামনে। আজও বাড়ির পরিবেশ ভারী। প্রধান দরজার সামনে কিছু আত্মীয় স্বজন দাঁড়িয়ে কথা বলছে। বিক্রম, মৈনাক এবং কিংশুক ভেতরে ঢুকতেই একজন পরিচারিকা এসে তাদের ড্রয়িং রুমে বসতে বলল। তবে
অপেক্ষা করতে হলো না। সিঁড়ি বেয়ে নেমে এলেন একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা। পরনে সাদা পাড়হীন শাড়ি, কপালে আর সিঁদুর নেই, হাতে গলায় কোনো গয়নাও নেই। চোখ দুটো লাল, যেন সারা রাত কেঁদে কাটিয়েছেন। মুখে গভীর শোকের ছাপ। বিক্রম উঠে দাঁড়ালেন। মিসেস দীপ্তি সেন, ইনি হলেন গোয়েন্দা মৈনাক রায়। নমস্কার। নমস্কার। আমি আপনার শোকের সময় এসেছি সেটা আমি জানি, কিন্তু সত্যিটা খুঁজে বের করার জন্য আপনার সহযোগিতার আমার দরকার। আমার স্বামীকে যেই হত্যা করে থাকুক, আমি চাই সে শাস্তি পাক। আমি পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। আলাদা করে? হ্যাঁ, একজনের উপস্থিতিতে আর একজনের সঙ্গে প্রশ্ন করলে অনেক সময় মানুষ খোলাখুলি কথা বলতে পারে না। তাহলে কোথায় বসবেন? কোনো নিরিবিলি ঘর হলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে আমার ঘরেই করুন। আপনার কোনো অসুবিধে হবে না তো? না, এই বাড়ির যে মানুষটা আর নেই, তার খুনের সত্যিটা যদি জানা যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। মালতী। দীপ্তি বাড়ির পরিচারিকাকে ডাকলেন। হ্যাঁ বড় বৌদি, বলো। আমার ঘরটা একটু গুছিয়ে দাও, আর পরিবারের সবাইকে বলে দাও কেউ যেন বাইরে না যান। গোয়েন্দাবাবু একে একে সবার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বলছি ওই দীপ্তি ম্যাডামকে দিয়েই শুরু করবে তো? হ্যাঁ অবশ্যই, প্রথম প্রশ্নগুলো ওনার জন্যই। ঠিক তখনই মালতী ফিরে এসে বলল, বড় বৌদি, ঘর ঠিক করে দিয়েছি। ম্যাডাম, সবার প্রথমে আমি আপনার সাথেই কথা বলতে চাই। হ্যাঁ, চলুন। ওনারা উপরে উঠে গেলেন। দীপ্তি সেনের ঘরটি বেশ পরিপাটি। বড় জানালার সামনে একটা সোফা রাখা। মৈনাক, কিংসুক ও বিক্রম সেখানে বসলেন, আর বিছানার এক কোণে চুপচাপ হয়ে বসলেন দীপ্তি। আচ্ছা, আপনি মনে করে বলুন তো, আপনার স্বামীর কোনো শত্রু ছিল কি? ব্যবসা করেন, শত্রু তো থাকবেই, তবে এমন কেউ আছে বলে জানি না যে ওকে খুন করবে। গত কয়েক মাসে কোনো অস্বাভাবিক ঘটনা? একটা ব্যাপার ছিল। কি? কয়েক মাস ধরেই ব্যবসা নিয়ে অরিন্দম খুব বিরক্ত ছিল। কার ওপর? ওর ভাগ্নে, অর্থাৎ ব্যবসার ম্যানেজার সৌরভের উপর। কেন? ও ব্যবসার অনেক কাজ সামলাতো। অরিন্দম বলতো যে হিসেবপত্রে গড়মিল হচ্ছে, কিছু টাকা ঠিকমতো দেখানো হচ্ছে না, আর এই নিয়ে কয়েকবার ঝগড়াও হয়েছে। বড় ধরনের কি? হ্যাঁ, অরিন্দম খুব রেগে গিয়েছিল। তবে সৌরভ সবসময় বলতো যে ভুল বোঝাবুঝি হয়েছে। আর কিছু? হ্যাঁ, গত এক সপ্তাহ ধরে ওর ভাই অমিতের সঙ্গে একটা বিষয় নিয়ে বেশ ঝামেলা হয়েছিল। কি বিষয়? অমিত তার ছেলে অর্ণবকে বিদেশে ডাক্তারি পড়াতে পাঠাতে চেয়েছিল। তারপর? অরিন্দমের কাছে 5 লাখ টাকা সাহায্য চেয়েছিল। এর আগেও অনেকবার চেয়েছে, তবে সেগুলো কম অ্যামাউন্টের, তাই অরিন্দম সাহায্য করেছিল। কিন্তু এইবারেরটা... আর তাই অরিন্দম রাজি হননি, তাই তো? তারপর? দুজনের মধ্যে তর্ক হয়, তারপর থেকেই কার্যত কথা বন্ধ। আপনি কি মিলমিশ করানোর চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমি আর মধুমিতা দুজনেই চেষ্টা করেছিলাম। তারপর ভেবেছিলাম রাগ পড়ে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। মধুমিতার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খুব ভালো, বলতে গেলে আমরা দুই বোন। অরিন্দম টাকা দিতে রাজি হয়নি ঠিকই, কিন্তু মধুমিতা কোনোদিন আমাকে এই ব্যাপারে কোনো জোর করেনি। আচ্ছা, ধন্যবাদ। আপাতত এই পর্যন্তই। দীপ্তি ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর ঘরে ওনার মেয়ে ঈশিতা এসে চেয়ারে বসল। তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো, বলতে পারেন মা বাবাকে ঘিরেই আমার বেঁচে থাকা। বাড়িতে সম্প্রতি কোনো সমস্যা দেখেছো? হ্যাঁ, ব্যবসার ব্যাপারে বাবা মাঝে মাঝেই রেগে যেতেন।
কার ওপরে? সৌরভদার ওপর। আর আমার যতদূর মনে পড়ছে, কাকুর সঙ্গে একদিন টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। আশা করি মাও আপনাকে সবটা বলেছে। এরপর? এরপর আমি আর কিছু জানি না। তোমার মতে পরিবারের মধ্যে কারোর সঙ্গে বাবার শত্রুতা ছিল কি? না, তুমি এখন কি করছো? আমি এমবিএ করছি, ফার্স্ট ইয়ার। বেশ, তুমি এখন এসো। এরপর অমিত সেনের জিজ্ঞাসাবাদ শুরু। অমিত সেন ঘরে ঢুকে চেয়ারে বসলেন। শুনেছি আপনার সঙ্গে অরিন্দম বাবুর মনোমালিন্য হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। কারণ? আমার ছেলে অর্ণবের পড়াশোনার জন্য সাহায্য চেয়েছিলাম ওর থেকে। কত টাকা? 5 লাখ। কিন্তু দাদা আমায় টাকাটা দেয়নি। তারপর? কথা কাটাকাটি হয়। ওকে, তারপর? এরপর আর কোনো কথাই হয়নি। এতগুলো টাকা দাদার কাছে আপনার চাওয়ার কারণ কি ছিল? না মানে, যতই দাদা হোক, এতগুলো টাকা কেউ মানে এমনি এমনি সাহায্য করবে এটা ভাবলেন কেন? দাদার প্রমোটিংয়ের ব্যবসা। দাদার কাছে টাকা হাতের ময়লা। এরকম 5 লাখ টাকা দাদা রোজ হাতে নেয়। দাদা চাইলেই আমাকে সাহায্য করতে পারতো, কিন্তু আর আমি তো ধার চেয়েছিলাম, আমি তো ভিক্ষা চাইনি। ধারই যখন চেয়েছিলেন তখন লোন নিতে পারতেন। পারতাম, কিন্তু লোন নিলে আমায় কিস্তি সমেত মেটাতে হতো। দাদার কাছ থেকে নিলে সেটা দিতে হতো না। তাই আপনি দাদার উপর রাগ করেছিলেন? রাগ করেছিলাম, কিন্তু রাগ করা আর খুন করা এক জিনিস নয়। আমি তো তা বলিনি। আমি আমার দাদাকে খুব ভালোবাসতাম, তাই দাদার চলে যাওয়াতে বাড়ির বাকি সবার মতো আমারও সমানভাবেই খারাপ লাগছে। আপনার স্ত্রী মধুমিতা কি বলেছিলেন? বৌদি চেয়েছিলেন সম্পর্কটা স্বাভাবিক হোক। তা আপনি কি করেন? আমি একটা হাই স্কুলের কেমিস্ট্রির টিচার। বেশ, আপনি আসতে পারেন। এরপর শুরু হলো মধুমিতা সেনের জিজ্ঞাসাবাদ। মধুমিতা এসে বসলেন। মৈনাক একই প্রশ্ন করল। মধুমিতা বললেন, হ্যাঁ, অমিত আর দাদার মধ্যে ঝামেলা হয়েছিল। তারপর আপনি কি করেছিলেন? বৌদিকে সাথে নিয়ে অনেকবার কথা বলেছি, সমাধানের চেষ্টা করেছি। কাজ হয়নি? না। অরিন্দম বাবুর সঙ্গে আপনার সম্পর্ক? খুব ভালো, আমি দাদাই মানতাম ওনাকে। কোনো অভিযোগ? না, আমি অমিতকে প্রথমেই বলেছিলাম। কি বলেছিলেন? বলেছিলাম যে এর আগে যতবার দাদা তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছে সেই টাকার অঙ্কগুলো খুবই সামান্য ছিল, কিন্তু এবারের টাকার অঙ্কটা অনেকটাই। তাই কারোর পক্ষেই এত টাকা সাহায্য করা সম্ভব নয়। কিন্তু আমার কথা ও শোনেনি। ওর দাদার উপর আশ্বাস রেখেই দাদাকে বলতে গিয়েছিল, কিন্তু তারপর যা হলো। কিন্তু বিশ্বাস করুন, 2 ভাইয়ের মধ্যে রাগারাগি হলেও 2 ভাইকে ছাড়া অসম্পূর্ণ। ওরা একে অপরকে খুব ভালোবাসে। তাই আর যাই হোক, দাদার মৃত্যুর ব্যাপারে অমিতের কোনো হাত নেই, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। এরপর শুরু হলো অর্ণব সেনের জিজ্ঞাসাবাদ। অর্ণব ঘরে ঢুকে বসল। জেঠুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো। বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারটা জানতেন? হ্যাঁ, জানতো। তারপর মায়ের বারণ করা সত্ত্বেও বাবা জেঠুকে বলে টাকার কথা। কিন্তু আমি জানতাম এতগুলো টাকা হয়তো জেঠু নারাজ হবে দিতে, আর ঠিক হলো তাই। জেঠুর কেউ ক্ষতি করতে পারে বলে মনে হয় তোমার? না। ঠিক আছে, এখন তুমি এসো। এরপর শুরু হলো সৌরভের জিজ্ঞাসাবাদ। ব্যবসার হিসেব নিয়ে অরিন্দম বাবু আপনার উপর রেগেছিলেন? হ্যাঁ, ছিলেন। কেন? কিছু প্রকল্পে টাকা আটকে ছিল। উনি ভেবেছিলেন আমি লুকোচ্ছি। সত্যিই লোকাননি বলছেন? না, সত্যি লোকায়নি। প্রমাণ? সমস্ত নথি দেখাতে পারি। গোলমাল শুরু হওয়া থেকে সমস্ত কাগজপত্র অফিসারকে দেবেন, আমরা চেক করব, আর সাথে আপনার ল্যাপটপটাও। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এরপর শুরু হলো মালতী ও বাসন্তীর জিজ্ঞাসাবাদ। দুজন পরিচারিকাকে একসঙ্গে ডাকা হলো। মালতী বলল, বড়বাবু খুব ভালো মানুষ ছিলেন,
হ্যাঁ, দাদাবাবু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। গত এক সপ্তাহে কোনো অস্বাভাবিক ঘটনা দেখেছেন? কই না তো। কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি? আমরা তেমনভাবে কিছু জানি নে, তবে এক সপ্তাহ ধরে দেখছিলাম বড়বাবু আর ছোটবাবু একে অপরের সাথে কথা বলছিলেন না। বড়বাবুর ন্যাপথলিনের অভ্যেস সম্পর্কে অমিতবাবু জানতেন? হ্যাঁ, ওটা তো বাড়ির সবাই জানতো। সারাদিন ন্যাপথলিনের গন্ধে বাড়ি ভরে থাকতো। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। সবাই চলে যাওয়ার পর কিংসুক খাতা বন্ধ করে বলল, সবাই প্রায় একই কথা বলল। কিন্তু দুটো নাম বারবার উঠে এলো। সৌরভ এবং অমিত। দুজনেরই মোটিভ আছে। তাহলে প্রথমেই আমাদের ব্যবসার নথিপত্র ঘেটে দেখতে হবে। সেখান থেকে কিছু তথ্য পেলে আমরা পেতেও পারি মনে হচ্ছে। অফিসার, চলুন বাড়ি ফেরা যাক। আপনি সৌরভের কাছ থেকে সমস্ত কাগজপত্র, ল্যাপটপের সাথে অরিন্দম সেনের ল্যাপটপটাও কালেক্ট করে নেবেন। ওকে, ঠিক আছে। বিকেল প্রায় 4:30। স্টাডি রুমে মৈনাক আর কিংসুক সব নথি নিয়ে বসেছেন। এখন স্টাডি রুম যেন ছোটখাটো তদন্ত কেন্দ্রে পরিণত হয়েছে। টেবিলের একদিকে ফাইলের স্তূপ, অন্যদিকে দুটো ল্যাপটপ, একটি সৌরভের, অন্যটি অরিন্দম সেনের। কিংসুক কাগজপত্রের একটা মোটা ফাইল উল্টে পাল্টে দেখছিল। মৈনাক কম্পিউটারের সামনে বসে একের পর এক এক্সেল শিট, ব্যাংকের স্টেটমেন্ট আর চুক্তিপত্র পরীক্ষা করছিল। ঘড়িতে তখন বিকেল 5টা। দাদা, একটা জিনিস দেখ। কি? দেখ, এখানে লেখা আছে প্রায় 38 লাখ টাকা এখনো বকেয়া। কার কাছে? সাব কন্ট্রাক্টরের কাছে। মৈনাক কাগজটা নিয়ে পড়ল, তারপর আরেকটা ফাইল খুলে কিছুক্ষণ ঘাটাঘাটি করার কয়েক মিনিট পরে পড়ল, শুধু এটাতেই নয় রে, আরো 3টে প্রজেক্টেও একই সমস্যা। কত টাকা? মোটামুটি 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ সত্যিই টাকা আটকে ছিল। মৈনাক এবার সৌরভের ল্যাপটপ খুলল। সেখানে সংশ্লিষ্ট মেলগুলো দেখতে শুরু করল। একটার পর একটা মেলে পেমেন্ট রিমাইন্ডার, আইনি নোটিশের খসড়া, টাকার দাবিতে বারবার যোগাযোগের প্রমাণ। প্রায় আধ ঘন্টা ধরে সব দেখে তিনি চুপ করে রইলেন। তাহলে সৌরভ সত্যি কথাই বলেছিল? আপাতত তাই মনে হচ্ছে। মানে অরিন্দম বাবু ভুল বুঝেছিলেন? মৈনাক উত্তর দিল না। সে অরিন্দমের ল্যাপটপ খুলল। সেখানে ব্যক্তিগত নোটের ফোল্ডার খুঁজে পেল। একটা ফাইলে লেখা, সৌরভের ওপর নজর রাখতে হবে, হিসেব মেলাতে পারছি না। আর একটা নোট, টাকা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। দেখলি, অরিন্দম বাবু সত্যিই সন্দেহ করেছিলেন। কিন্তু সন্দেহটা ভুল ছিল। তাহলে সৌরভের বিরুদ্ধে অন্তত এই অভিযোগটা মিথ্যে? হয়তো। হয়তো কেন? কারণ আমি গোয়েন্দা, বিচারক নই। বুঝলাম না। কিংসুক, একটা কথা মনে রাখিস, কোনো নথি সত্যি হতে পারে, আবার কোনো নথি এমনভাবে সাজানোও হতে পারে যাতে এটা সত্যি বলে মনে হয়। তুই বলতে চাইছিস সৌরভ আগে থেকেই সব তৈরি করে রাখতে পারে? এই সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছি না আমি। কিন্তু এত ইমেল জাল করা যায়, এত কাগজ তৈরি করা যায়। কিন্তু এত বড় পরিকল্পনা কেউ করতে পারে? যদি কেউ কয়েকশো কোটি টাকার ব্যবসা দখল করতে চায়, অনেক কিছুই করতে পারে। ঠিক কথা, কিন্তু অমিত বাবুর কথাটা মাথা থেকে যাচ্ছে না। আমারও না। 5 লাখ টাকার জন্য দাদার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেল। শুধু টাকা নয়, মানে ছেলের ভবিষ্যৎ। হ্যাঁ, একজন বাবা অনেক সময় নিজের জন্য না করলেও সন্তানের জন্য সব করতে পারে। তাছাড়া অমিত তো কেমিস্ট্রির শিক্ষক। হ্যাঁ, সেটাও একটা তথ্য। বিষ সম্পর্কেও জ্ঞান আছে, দাদার ওপর রাগও ছিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? অমিতের মোটিভ আছে, সৌরভেরও মোটিভ আছে, কিন্তু খুনি কে সেটা মোটিভ দিয়ে প্রমাণ করা যায় না। তাহলে আবার শূন্য ফিরে এলাম। মৈনাক উত্তর না দিয়ে টেবিলের ওপর রাখা একটি ছবির দিকে আঙুল দেখালো। ছবিটা অরিন্দম সেনের শোবার ঘরের।
বিছানার পাশে সেই রূপোর কৌটোটা। আমরা অন্তত একটা জিনিস জানি, যে খুনি সে জানতো অরিন্দম সেন প্রতিদিন রাতে শোয়ার সময় এই কৌটো থেকেই ন্যাপথলিন শুকতেন। এবার শুধু জানতে হবে এই কৌটোতে কবে শেষ ন্যাপথলিন ভরা হয়েছিল, কে ভরেছিল, এবং সেদিন ওই ঘরে কে গিয়েছিল। ঠিক কথা। তো একটা কাজ কর, মিসেস সেনকে ফোন করে জিজ্ঞেস কর, এবং এই 1 সপ্তাহ ধরে ওই ঘরে কে কখন গিয়েছিল তা উনি মনে করতে না পারলে করিডোরে যে সিসিটিভি লাগানো আছে সেটার ফুটেজ কালেক্ট করে নিস। ওই করিডোর থেকে সবার ঘর স্পষ্ট দেখা যায়, তাই কে কখন ওই ঘরে ঢুকেছিল তা স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে। সন্ধ্যা প্রায় 7টা। মৈনাক তখনও নোটবুক নিয়ে বসে। এমন সময় কিংসুক দ্রুত ঘরে এসে ঢুকল, হাতে মোবাইল। দাদা, কি খবর? অনেক কিছু পেয়েছি। বল। প্রথমে মিসেস সেনের সঙ্গে কথা বললাম। উনি বললেন গত শনিবার রাতে অরিন্দম নিজেই একটা নতুন ন্যাপথলিনের প্যাকেট খুলেছিলেন। তারপর ঘরের বিভিন্ন জায়গায় ন্যাপথলিন রেখেছিলেন উনি। আলমারি, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল আর ওই রূপোর কৌটোটাতেও নতুন ন্যাপথলিন ভরে রেখেছিলেন। তখন ঘরে কে ছিল? মিসেস সেন নিজে। উনি বলেছেন নিজের চোখে সবটা দেখেছেন। তারপর? সেই শনিবার রাতে আর কেউ ঘরে ঢোকেনি। তারপর কিংসুক মোবাইলটা সামনে ধরল। সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ঈশিতা পাঠিয়েছে। রবিবার থেকে এই সপ্তাহে রবিবার পর্যন্ত যত ফুটেজ আছে সব তারিখ অনুযায়ী সাজিয়ে আমাকেও পাঠিয়ে দিয়েছে। প্রতিদিনের আলাদা ফোল্ডারও বানিয়ে দিয়েছে ও। খুব ভালো, এখন শুধু বসে বসে দেখতে হবে। তাহলে আজ রাতটা সিসিটিভির সঙ্গেই কাটবে, কি বল? আর হয়তো খুনির সঙ্গেও। দুজনেই তখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। 1 সপ্তাহের ফুটেজ, অসংখ্য যাতায়াত, অসংখ্য দরজা খোলা বন্ধ। সেই সব ছবির মধ্যেই কোথাও লুকিয়ে আছে একজন মানুষের মৃত্যুর উত্তর। তখন রাত প্রায় 9:30। স্টাডি রুমের আলো ছাড়া পুরো বাড়িটাই প্রায় অন্ধকার। কম্পিউটারের স্ক্রিনে শেষ সিসিটিভি ফুটেজটাও শেষ হলো। কিংসুক দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিল। দাদা, কোনো লাভ হলো না। মৈনাক চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এই 1 সপ্তাহে বাড়ির সবাই কোনো না কোনো সময় অরিন্দম বাবুর ঘরে ঢুকেছে। তাহলে এখন কি হবে? তাহলে একটা বিষয় পরিষ্কার হলো যে সুযোগ সবারই ছিল। অর্থাৎ আবার শূন্যে ফিরে এলাম। না না, এতক্ষণ আমরা ভুল প্রশ্ন করছিলাম। এতক্ষণ আমরা খুঁজছিলাম কে অরিন্দমের ঘরে ঢুকেছিল, কিন্তু এখন সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে জানতো, কিভাবে খুন করলে সেটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হবে। মানে বিষ সম্পর্কে যার জ্ঞান আছে। এক্স্যাক্টলি। মৈনাক টেবিলের উপর রাখা সাদা কাগজটার উপর 3টি নাম লিখল: অমিত, অর্ণব, সৌরভ। অমিত কেমিস্ট্রির শিক্ষক, অর্ণব মেডিকেলের ছাত্র, সৌরভ ব্যবসা সামলায়, অর্থাৎ বাইরের জগতের সাথে মেশেন তিনি। অল্প বিস্তর হলো জ্ঞান থাকতে পারে। এরপর মৈনাক মোবাইলটা তুলে বিক্রম মণ্ডলকে ফোন করল। হ্যালো অফিসার, একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। সোডিয়াম অ্যাজাইড খুব সহজে পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ ঠিক, খুব সহজে এই রাসায়নিকটা পাওয়া যায় না। গত 1 মাসে শহরের কোন কোন গবেষণাগার, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা কেমিক্যাল সাপ্লায়ার এই রাসায়নিক সংগ্রহ করেছে তার একটা তালিকা চাই। আচ্ছা, ব্যবস্থা করছি। আরেকটা কথা, ছায়াশ্রয়ের ওপর নজর রাখতে হবে। বাড়ির কেউ যেন আপাতত শহরের বাইরে না যায়। ঠিক আছে, তালিকার খবর পেলেই আমি জানাবো। ফোন রেখে দিলেন মৈনাক। পরের দিন সকাল প্রায় 9:30। রোদ এসে পড়েছে স্টাডি রুমের জানালায়। টেবিলের ওপর এখনো ছড়িয়ে রয়েছে অরিন্দম সেনের ব্যবহারের নথি, সিসিটিভি ফুটেজের প্রিন্ট আউট এবং রূপোর কৌটোর ফরেন্সিক রিপোর্ট। মৈনাক 1 কাপ চায়ে চুমুক দিয়ে নোটবুকে কিছু লিখছিল।
ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোন করেছেন অফিসার বিক্রম মণ্ডল। মৈনাক ফোনটা ধরল। মৈনাক, আপনি যে সোডিয়াম অ্যাজাইডের ব্যাপারটা খোঁজ নিতে বলেছিলেন, সেটা নিয়ে খবর আছে? বলুন অফিসার। শহরের বড় বড় কেমিক্যাল সাপ্লায়ার, দু একটা গবেষণাগার, মেডিকেল কলেজ, যতটা সম্ভব খোঁজ নিয়েছি আমি, কিন্তু কোথাও কোনো অফিসিয়াল রেকর্ড নেই যে সম্প্রতি সোডিয়াম অ্যাজাইড নিখোঁজ হয়েছে বা কেউ ব্যক্তিগতভাবে কিনছে। ঠিক আছে, তাহলে কি ধরে নেব বিষটা বাইরে থেকে আনা হয়েছে? এখনই কিছু ধরে নেব না। তাহলে আপাতত বিষের উৎসের পেছনে ছুটে সময় নষ্ট করবার দরকার নেই। মানে? যে মানুষ এত পরিকল্পনা করে খুন করেছে, সে বিষ কোথা থেকে জোগাড় করেছে সেই পথটাও নিশ্চয়ই আড়াল করে রাখবে। সেটাও ঠিক। তাই এখন অন্যদিকে নজর রাখতে হবে। তা কি করতে হবে বলো? ছায়াশ্রয়ের 2 পরিচারিকা মালতী আর বাসন্তীকে আবার আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। আবার? কিন্তু কেন? জানতে হবে বাড়ির লোকেরা কখন কার ঘরে যেত, কে কখন একা থাকতো, ঘর পরিষ্কারের সময় কি কি দেখেছে, এসব ছোট ছোট তথ্য। আর সাথে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? অরিন্দম সেনের মৃত্যুর আগের 7 দিনের একটা পূর্ণ টাইমলাইন চাই। সকাল থেকে রাত পর্যন্ত তিনি কোথায় গিয়েছেন, কখন অফিসে ছিলেন, কখন বাড়ি ফিরেছেন, কখন ঘরে একা ছিলেন, সমস্ত কিছু। আচ্ছা, বুঝেছি। যত তাড়াতাড়ি পারেন ছায়াশ্রয়ে চলে আসুন। আমি আর কিংসুক জিজ্ঞাসাবাদ করব, আর আপনি টাইমলাইনটা তৈরি করবেন। ওকে, বেলা 11টার মধ্যেই আমি পৌঁছাচ্ছি। বেলা 11টা নাগাদ পুলিশের গাড়িটি আবার এসে দাঁড়ালো ছায়াশ্রয়ের সামনে। গাড়ি থেকে নামলেন গোয়েন্দা মৈনাক রায়, কিংসুক এবং অফিসার বিক্রম মণ্ডল। বাড়ির দরজায় তাদের স্বাগত জানালেন দীপ্তি সেন। আসুন, আপনাদের অপেক্ষাই করছিলাম। আজ আর সবাইকে বিরক্ত করব না। দুজনের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। কার সঙ্গে? মালতী আর বাসন্তী। ঠিক আছে, আমি ওদের ডেকে দিচ্ছি। আর আমি যদি আপনার কাছ থেকে অরিন্দম বাবুর গত 7 দিনের রুটিনটা জেনে নিই? নিশ্চয়ই। খুব ভালো, আপনি টাইমলাইন তৈরি করুন। আমি ততক্ষণ মালতী আর বাসন্তীর সঙ্গে কথা বলছি। শুরু হলো মালতীর জিজ্ঞাসাবাদ। ড্রয়িং রুমের পাশের একটি ছোট্ট ঘরে বসেছে মৈনাক আর কিংসুক। মালতী এসে সামনে বসল। ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু কয়েকটা কথা জানতে চাই, ব্যাস। হ্যাঁ বলুন। বড়বাবুর ঘর পরিষ্কার কে করত? আগে আমি। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। ঘরে তো অনেক ন্যাপথলিন থাকতো। উফ, সারাটা দিন গন্ধে ঘর ভরে থাকতো। ওই রূপোর কৌটোটা আপনি কখনো হাতে নিয়েছেন? না, আমি কখনো হাতে নিইনি। কেন? বড়বাবু কাউকে ধরতেই দিতেন না। একদিন ভুল করে ধুলো মুছতে গিয়ে কৌটোটা হাতে নিয়েছিলাম। এমন বকুনি দিয়েছিলেন না যে তারপর আর কোনোদিনও ছুঁইনি। বাড়ির অন্য কেউ? সবাই ঘরে যেত, কিন্তু কেউই ধরতো না, এমনকি বড় বৌদিমণিও নয়। কৌটোটা শুধুমাত্র বড়বাবুই সামলাতেন। গত সপ্তাহে কাউকে কৌটো হাতে নিতে দেখেছো? না, কাউকে তো দেখিনি। ঠিক আছে, আপনি আসুন। তারপর শুরু হলো বাসন্তীর জিজ্ঞাসাবাদ। মালতী বেরিয়ে যেতেই বাসন্তী ঢুকল। আপনি কতদিন ধরে এই বাড়িতে কাজ করছেন? 5 বছর। বড়বাবুর ঘরে যেতেন? আগে যেতাম। কি কাজ করতেন? ওই ঝাড় দিতাম, মুছতাম। রূপোর কৌটোটা কখনো হাতে নিয়ে দেখেছেন? না, কোনো দিনে ছুঁইনি। কেন? বড়বাবুর জিনিসে আমরা হাত দিতাম না। ওই ঘরে বাড়ির বাকি লোকেরা যেত? হ্যাঁ, সবাই যেত। কাউকে কোনোদিনও কৌটো খুলতে দেখেছেন কি? বড়বাবু ছাড়া না বাবু। আর কিছু মনে পড়ছে? না। ঠিক আছে, আসতে পারেন। অন্যদিকে বাড়ির লাইব্রেরি ঘরে বসে বিক্রম মণ্ডল একটি ডায়েরিতে কিছু লিখে চলেছেন। সামনে বসে দীপ্তি সেন। অপরদিকে সোফার এক কোণে বসে বই পড়ছিলেন মধুমিতা। অরিন্দম বাবুর গত 7 দিনের রুটিনটা যতটা সম্ভব বিস্তারিতভাবে বলুন। সকাল 6টায় ঘুম থেকে উঠতেন, তারপর হাঁটতে যেতেন।
এরপর 9:30টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যেতেন। দুপুরে? বেশিরভাগ দিনই 1-1:30টার মধ্যে বাড়ি ফিরতেন। তারপর খাওয়া দাওয়া করে নিজের ঘরে বিশ্রাম নিতেন। আচ্ছা, কতক্ষণ? ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট। ওকে। ওই সময় কেউ বিরক্ত করতো? না, উনি দরজা বন্ধ করে একাই থাকতেন। আমি আমার মেয়ের ঘরে থাকতাম। তারপর? আবার অফিসে চলে যেতেন। রাত 9টা 9:30টার মধ্যে ফিরতেন। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্পের বই পড়তেন। ওনার আসলে বই পড়ার নেশা ছিল। শুধু ওনার, আপনার নয়? না, আমার বই পড়ার তেমন নেশা নেই। তবে মধুমিতার আছে। ও অরিন্দমের বইগুলো নিয়ে পড়ে। তারপর শোবার আগে রোজ ওই রূপোর কৌটো থেকে একটা ন্যাপথলিন হাতে নিয়ে কিছুক্ষণ শুঁকতেন। তারপর কৌটোটা বন্ধ করে ঘুমিয়ে পড়তেন। দীর্ঘশ্বাস ফেলে বিক্রম শেষ লাইনটা লিখে নিলেন। প্রায় আধ ঘন্টা পরে তিনজন আবার ড্রয়িং রুমে মিলিত হলেন। কিছুই পাওয়া গেল না। আমার দিক থেকেও বিশেষ নতুন কিছু নেই। হ্যাঁ, শুধু একটা বিষয় জানা গেল, প্রতিদিন দুপুরে আধ ঘন্টার মতো অরিন্দমবাবু নিজের ঘরে একা থাকতেন। কোনো সূত্র ছোট হয় না। যাই হোক, এখন আমরা আসছি। এই বলে ওনারা বেরিয়ে গেলেন। কিংশুক ও মৈনাক বাড়ি ফিরে গেল, আর বিক্রম বাবু গেলেন থানায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে স্টাডি রুমের দিকে যাচ্ছিল মৈনাক। ড্রয়িং রুমে চোখ পড়তেই সে থেমে গেল। সোফায় বসে সুমিত্রা মন দিয়ে একটা বই পড়ছে। নতুন বই? হ্যাঁ, গতকালই কিনেছি। শেষ হতে আর কত বাকি? আজই শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন বই আনতে হবে। তোমার এই বই পড়ার নেশাটা কোনোদিন যাবে না? হ্যাঁ, বইয়ের নেশা গেলে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এই কথাটুকু শুনেই মৈনাক যেন কোথায় হারিয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। কি হলো? ওই একটা কথা মনে পড়ল। মৈনাক স্টাডির দিকে হাঁটতে হাঁটতে বলল, একসময় কিংশুক ঘরে ঢুকলো। কি হয়েছে? কিংশুক, মানুষ যখন কোনো ঘরে নিয়মিত যাতায়াত করে, তখন সেই ঘরে যাওয়াটা আর কারুর চোখে অস্বাভাবিক লাগে না, তাই না? না। যদি কেউ বলে আমি একটা বই, পেন, জামা বা কোনো জিনিস নিতে যাচ্ছি, তাহলে কেউ প্রশ্ন করবে না, তাই না? না, কিন্তু তুই কি বলতে চাইছিস বলতো? কিছু না। আচ্ছা দাদা, আমি একটু ভাত ঘুম দিয়ে আসি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। আচ্ছা যা, আমি এই ফুটেজগুলো আরেকবার দেখি। আবার? হ্যাঁ, অনেক সময় প্রথমবার চোখ যা দেখে না, দ্বিতীয়বার সেটা ধরা পড়ে। আচ্ছা তুই দেখ, আমি 1 ঘন্টা পরে উঠছি। কিংশুক নিজের ঘরের দিকে চলে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। মৈনাক স্টাডি রুমে ঢুকে কম্পিউটারের সামনে বসল। ঈশিতার পাঠানো 1 সপ্তাহের সমস্ত সিসিটিভি ফুটেজ আবার খুলল। একটার পর একটা ভিডিও। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। মৈনাক এবার বুধবারের ভিডিওটা স্লো মোশনে চালালো। তার চোখ স্থির হয়ে রইল স্ক্রিনে। প্রায় 10 মিনিট ধরে সে একই অংশ বারবার দেখল। হঠাৎ তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। চোখের দৃষ্টিটাও যেন শান্ত হয়ে এলো। সে চেয়ারে হেলান দিয়ে বসল। তাহলে এই দিক দিয়েই এগোতে হবে। মুহূর্তের মধ্যেই সে মোবাইলটা তুলে অফিসারকে ফোন করল। অফিসার ফোন ধরতেই মৈনাক বলল, হ্যালো অফিসার, একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। আজ পর্যন্ত আমরা খুনের দিনটা নিয়েই বেশি ভেবেছি, কিন্তু এবার আমাদের খুনের 7 দিন আগের নিয়ে ভাবতে হবে। অর্থাৎ অরিন্দম বাবুর সঙ্গে অমিত বাবুর ঝগড়া যেদিন হয়েছিল, সেদিন থেকে অরিন্দম বাবুর মৃত্যুর দিন পর্যন্ত এই 7 দিনে ছায়াশ্রয়ের প্রত্যেক সদস্য কোথায় কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন, আমি সব জানতে চাই।
মানে সবার? হ্যাঁ, সবার, কাউকে বাদ দেবেন না। প্রত্যেকের মোবাইল লোকেশন, যদি গাড়ি নিয়ে কোথাও গিয়ে থাকে ড্রাইভারের বক্তব্য নিন, অফিস, স্কুল, কলেজ যেখানেই গিয়ে থাকুক উপস্থিতির তথ্য যাচাই করুন। আচ্ছা, বুঝেছি। আমি এখন থেকেই কাজ শুরু করছি। আপনি এক কাজ করুন, আপনি লোকেশন ট্র্যাক করার কাজ শুরু করুন, আর এদিকে আমি মিসেস সেনের কাছ থেকে ফোনে ডিটেলসটা নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। অফিসার বিক্রমকে ফোন করার কিছুক্ষণ পরেই মৈনাক আবার নিজের মোবাইলটা হাতে তুলে নিল। ফোন করল মিসেস সেনকে। কয়েকবার রিং হওয়ার পর উনি ফোন তুললেন। হ্যালো, মৈনাক বাবু? হ্যালো, আপনাকে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, বলুন। অরিন্দম বাবুর মৃত্যুর আগের 7 দিনে বাড়ির প্রত্যেক সদস্য কখন, কোথায় এবং কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল তার একটা তালিকা করে আমায় পাঠাতে পারবেন? এত ডিটেল? হ্যাঁ, আর একটা বিষয়ও জানাতে হবে। কি? কে বাড়ির গাড়ি ব্যবহার করেছিলেন আর কে করেননি। এত দিনের কথা তো আমার ঠিক মনে থাকবে না। আমি সেটাই ভেবেছিলাম। তাহলে? আপনাদের মেইন গেটে সিসিটিভি আছে তো? হ্যাঁ, আছে। ওটাই দেখে সময় লিখে নিন, তাহলেই ভুল হবে না। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিন, আমি দেখে একটা তালিকা তৈরি করছি। ফোন কেটে গেল। ততক্ষণে কিংসুক উঠে পড়েছে। মৈনাক এই 1 ঘন্টার কথা সব বলল। বাবা, তুই 1 ঘন্টার মধ্যে এত কিছু করে নিলি? মৈনাক শুধু হাসল। এরই মধ্যে ফোন এলো মিসেস সেনের। মৈনাক সঙ্গে সঙ্গে ফোন ধরল। বলুন। তালিকাটা তৈরি করেছি। বলুন। এই 7 দিনে প্রায় সবাই নিজের নিজের রুটিন মেনেই বেরিয়েছে। যেমন? ড্রাইভার রোজ সকালবেলা ঈশিতা আর অর্ণবকে কলেজে পৌঁছে দিয়েছে, আবার দুপুরে নিয়ে এসেছে। অরিন্দম নিজের গাড়ি নিয়ে অফিসে যেত, সাথে যেত সৌরভ। অমিত একই গাড়িতেই স্কুলের পথে নেমে যেত, আর ফেরার সময় ড্রাইভার নিতে যেত। আর বাজার? বাজার সবসময় ড্রাইভারই করত। আর আপনি? আমি 7 দিনে কোথাও বেরোইনি। মৈনাক নোট করতে করতে বলল। আর হ্যাঁ, মঙ্গলবার বেলায় মধুমিতা একবার বেরিয়েছিল। কোথায়, কেন? বলেছিল ব্যাংকে যাচ্ছে টাকা তুলতে, অনবের কলেজের লাস্ট সেমিস্টার অ্যাডমিশনের ফি দেওয়ার জন্য। বাড়ির গাড়িতে গিয়েছিল কি? না। কেন? ওই সময় ড্রাইভার ঈশিতা আর অর্ণবকে কলেজে দিতে গিয়েছিল। তাহলে? বাড়ির সামনেই একটা ট্যাক্সি ডেকে উঠে চলে গিয়েছিল। আমি বারান্দা থেকে নিজের চোখে দেখেছি। আচ্ছা, আর একটা সাহায্য চাই। নিশ্চয়ই। সেদিনের রাস্তার দিকে সিসিটিভি ফুটেজটা আমাকে পাঠাতে পারবেন? রাস্তাটা? হ্যাঁ, বাড়ির সামনে থেকে যে ট্যাক্সিটা নিয়েছিলেন সেটা যতটা সম্ভব দেখতে চাই আমি। ঠিক আছে। আর একটা জিনিস দরকার। কি? বাড়ির প্রত্যেক সদস্যের গত 7 দিনের ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড ট্রানজ্যাকশনের বিবরণ। সবার? না, মানে ওগুলো তো ব্যক্তিগত বিষয়, সবাই হয়তো দিতে চাইবে না। বুঝতে পারছি, কিন্তু একটা খুনের তদন্তে সত্যের চেয়ে বড় ব্যক্তিগত কিছু হয় না মিসেস সেন। যিনি নির্দোষ তার লুকানোর কিছু থাকবে না। তবু কেউ যদি দিতে আপত্তি করেন তাকে জোর করবেন। শুধু কে আপত্তি করলো সেটা আমাকে একটু জানিয়ে দেবেন। ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা বলছি। ফোন কেটে গেল। মৈনাক মোবাইলটা টেবিলে রেখে দিল। দাদা, এখন করণীয় কি? অপেক্ষা। দীর্ঘ সময় পর ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 9টা। বিক্রম লোকেশন ট্র্যাকিং রিপোর্টের একটি পিডিএফ পাঠালেন। কিংসুক দেখতে চাইলে মৈনাক বলল, না, আগে সব তথ্য আসুক, তারপর একসঙ্গে মিলিয়ে দেখব। রাত 9:30টার মধ্যে মিসেস সেন রাস্তার ফুটেজ সহ সবার ব্যাংক ট্রানজ্যাকশনের ডিটেলস পাঠিয়ে দিলেন, সাথে একটি ভয়েস পাঠান। মৈনাকবাবু, আমি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জানলাম উনি সবার গন্তব্যস্থলের বাইরে আর কোথাও যাননি। মৈনাক ভয়েস শুনে ফোনটা রেখে দিল। রাতে খাওয়া দাওয়া শেষে ওরা আবার সব মেলাতে বসল। অনেকক্ষণ ধরে সব মিলিয়ে দেখল তারা।
কিছুই তো গোলমাল পেলাম না রে দাদা। এক কাজ কর, তুই কালকে অরিন্দমের অফিসে গিয়ে সৌরভ অফিস টাইমে কোনো কাজে কখন কোথায় যাচ্ছে তার লিস্ট বার করে আন। অফিসের কাজে কোথাও গেলে কি কারণে কোথায় যাচ্ছে তার একটা লিস্ট অফিসের রিসেপশনিস্টের কাছে ডিটেলসে থাকবে। আর আমি একবার অমিতের স্কুলে গিয়ে খোঁজ নেব, তার কারণ অরিন্দমের অফিসের আগে অমিতের স্কুল পড়ে আর অমিত একই গাড়িতে যেত। অর্থাৎ উনি স্কুলের মাঝে বেরোলেও কেউ কিছু জানতে পারবে না। আর অর্ণবকে কলেজে পিক অ্যান্ড ড্রপ করতো ড্রাইভার, তার মানে তাদের কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু অর্ণব তার কলেজের ল্যাবরেটরি থেকেও রাসায়নিক জোগাড় করতে পারে, তাই অফিসারকে ওখানে পাঠাবো। তুই অফিসারকে ফোন করে সবটা বুঝিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, তবে তাই হোক। সেদিন রাতে এই পর্যন্তই আলোচনা শেষ হলো। পরদিন সকালে সবাই যে যার কাজে রওনা হলো। দুপুরে সবাই তথ্য নিয়ে ফিরে এলো। কিংসুক আর অফিসার মৈনাকের আগেই ফিরে এলো। তার প্রায় 40 মিনিট পর মৈনাক বাড়িতে ঢুকলো। কিরে দাদা, তোর এত লেট হলো যে? আমরা কখন এসে গেছি, অফিসার অপেক্ষা করছেন তোর জন্য। আসলে ব্যাংকে খুব ভিড় ছিল, ম্যানেজার ব্যস্ত ছিলেন। উনি ফাঁকা হতে তারপরে ওনার সাথে কথা বলে সবটা চেক করলাম, তারপর রাস্তায় এত জ্যাম ছিল, এই জন্যই এত দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা তথ্যগুলো নিয়ে এসেছি, আপনি সময় মতো সব মিলিয়ে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি চলি। চলে যাবেন? সে কি কথা, দুপুরবেলা আমাদের বাড়িতে এসেছেন, লাঞ্চ করে তবেই যাবেন। না না ম্যাডাম, আজ থাক, আজ একটু তাড়া আছে, আমাকে এক্ষুনি বেরোতেই হবে, পরে একদিন এসে না হয় খেয়ে যাব। এই বলে উনি বেরিয়ে গেলেন। তারপরে ওরা দুপুরের খাওয়া দাওয়া সারল। দাদা শোন না, সমস্ত কাজ বিকেলবেলা থেকে করব, ভীষণ ক্লান্ত লাগছে, একটা ভাত ঘুম দিতে হবে, বুঝলি তো আমাকে। ঠিক আছে, তুই যা। কিংসুক ঘুমাতে গেলেও মৈনাক গেল না। সে স্টাডি রুমে বসে আবারও প্রায় 2 ঘন্টা ধরে সব তথ্য চেক করল। তারপর বিক্রমকে ফোন করল। অফিসার, কালকে সকালে পর্দা ফাঁস হবে, তৈরি থাকবেন, আর বেলা 11টায় ছায়াশ্রয়ে চলে আসবেন। কিংসুক ঘুম থেকে উঠে স্টাডি রুমে ঢুকতে গিয়ে এই কথা শুনল। মৈনাক ফোন রাখতেই বলল, মানে কি হলো ব্যাপারটা? মানে জালে মাছ ধরা পড়েছে, কাল মাছকে মুক্তি দেওয়া হবে। পরদিন সকাল 11টা। 3 জন পৌঁছালেন ছায়াশ্রয়ে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। অরিন্দম সেনের পরিবারের প্রত্যেক সদস্য নীরব হয়ে বসে আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এই তদন্তের শেষ দিন। আজ আমি জানাবো অরিন্দম সেনকে কে এবং কেন হত্যা করেছেন। প্রথমেই বলি, তদন্তের শুরুতে আমি 3 জনকে সবচেয়ে বেশি সন্দেহ করেছিলাম, সৌরভ, অমিত এবং অর্ণব। সৌরভকে সন্দেহ করেছিলাম কারণ ব্যবসার হিসেব গড়মিলের জন্য অরিন্দম বাবুর সন্দেহের তীর ওর দিকেই ছিল, ব্যবসার পুরো দায়িত্ব ওর হাতে ছিল। অমিত বাবুকে সন্দেহ করেছিলাম কারণ ছেলেকে বিদেশে ডাক্তারি পড়তে পাঠানোর জন্য টাকা চেয়েও দাদার কাছে অপমানিত হয়েছিলেন। সেই ঝগড়ার পর 2 ভাইয়ের কথাবার্তাও বন্ধ হয়ে যায়। আর অর্ণব, তুমি হচ্ছ মেডিকেলের ছাত্র, ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থের সঙ্গে তোমার পরিচয় থাকাটাই স্বাভাবিক, তাই তোমাকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায়নি। কিন্তু তদন্ত যত এগোলো বুঝলাম আমরা ভুল মানুষের দিকে তাকিয়ে আছি। সত্যিকারের পথটা আমি পেলাম হচ্ছে বুধবার, যেদিন মধুমিতা ম্যাডাম অরিন্দম বাবুর ঘরে বই নিতে গিয়েছিলেন। হ্যাঁ, আমি সত্যি বই নিতেই গিয়েছিলাম। জানি আপনি চাঁদের পাহাড় বইটি নিয়েছিলেন, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আপনার আসল উদ্দেশ্য বই নেওয়া ছিল না। আমি সিসিটিভি ফুটেজে 50 বার অন্তত দেখেছি, আপনি যখন ঘরে ঢুকলেন তখন আপনার শাড়ির আঁচলটা শক্ত করে মুঠো করে ধরা ছিল, কিন্তু বেরিয়ে আসার সময় আঁচল সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণটা আমি বলছি। ঘরে ঢোকার সময় আঁচলের ভাঁজে যা ছিল, বেরিয়ে আসার সময় তা আর ছিল না। এরপর আমি তদন্ত শুরু করি খুনের আগের 7 দিন নিয়ে।
মঙ্গলবার আপনি বাড়ি থেকে ট্যাক্সি করে বেরিয়েছিলেন, বলেন ব্যাংকে যাচ্ছেন। হ্যাঁ, অর্ণবের শেষ সেমিস্টারের ফি জমা দিতে। কিন্তু সেই টাকাটা তো আমি তোমাকে আগেই দিয়েছিলাম, আবার ব্যাংকে টাকা তুলতে গেলে কেন? মধুমিতা চুপ। ব্যাংকের কাজ শেষ হওয়ার পর আপনি আর বাড়ি ফেরেননি, বরং আরও একটি ক্যাব করে বেহালার দিকে গিয়েছিলেন। আমার একজন পরিচিত বন্ধুর সঙ্গে দেখা করতে। সেই পরিচিত বন্ধু কি ইস্টার্ন কেম রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করেন? মধুমিতা কোনো উত্তর দিলেন না। উত্তর দিচ্ছেন না কেন? ঠিক দুপুর 12:30টায় আপনি ওই ল্যাবরেটরির সামনে পৌঁছন। যদিও আপনি ভেতরে যাননি, একজন যুবক বাইরে বেরিয়ে আসে। সে আপনাকে একটি ছোট্ট শিশি দেয়, পরিবর্তে আপনি তাকে কিছু টাকা দেন। তারপর ওই ক্যাব ধরেই আবার বাড়ি ফিরে আসেন। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ভুল করছেন। গোয়েন্দার কাছে কথা নয়, প্রমাণ চলে। আমি প্রমাণ নিয়েই বলছি। এই বলে মৈনাক ল্যাপটপে একটি ভিডিও চালু করল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ল্যাবরেটরির গেটের সামনে মধুমিতা দাঁড়িয়ে। কিছুক্ষণ পর একজন যুবক বেরিয়ে এসে একটি ছোট শিশি তার হাতে তুলে দিচ্ছে। বিনিময়ে মধুমিতা টাকা দিচ্ছে। ঘরের সবাই এক মনে ফুটেজ দেখছে। ব্যাংকের বাইরে সিসিটিভি থেকে আমি আপনার ক্যাবের নাম্বার পাই। ওই সময় অফিসার একটি অন্য কাজে থাকায় আমি থানায় অন্য একটি অফিসারের সাথে কথা বলে ওই নাম্বার দিয়ে গাড়ির ড্রাইভারের ডিটেলস বের করি। ওই ডিটেলসে ড্রাইভারের ফোন নাম্বার পাই এবং সেই নাম্বারে কল করে ড্রাইভারের খোঁজ পাই। তৎক্ষণাৎ আমি ওনাকে বুক করি এবং উনি এলে আমি কিছু টাকার বিনিময়ে আমায় সাহায্য করার অনুরোধ জানাই এবং এই পুরো ঘটনাটা ওনাকে জানিয়ে দিই। উনি রাজি হলেন। উনি আপনার ফটো দেখে বলেন উনি আপনাকে দেখেছেন, কিন্তু কবে কোথায় সেটা মনে পড়ছে না। তখনই উনি বুকিং হিস্ট্রি খোলেন। দেখতে পেলাম বুকিং হিস্ট্রিতে থাকা পিক আপ লোকেশন আর ড্রপ লোকেশনের সময়টা। তারপর ড্রপ লোকেশন দেখেই পৌঁছে যাই ওই ল্যাবে। সেখানে গিয়ে ল্যাবের বাইরে সিসিটিভি ফুটেজ কালেক্ট করি আর বাকি ইতিহাস জানতে পাই। এই বলে মৈনাক ল্যাপটপ বন্ধ করল। মধুমিতা মাথা নিচু করে রইলেন। এবার শুধু একটা প্রশ্নের উত্তর দিন। ওই শিশিতে এমন কি ছিল যেটার জন্য আপনাকে এতগুলো টাকার বিনিময়ে জিনিসটা কিনতে হলো? মধুমিতা প্রথমে মাথা নিচু করে রইলেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সোডিয়াম অ্যাসাইড। তাহলে সত্যি আপনি? হ্যাঁ, আমি দাদাকে মেরেছি। মধু, তুমি এটা করলে? আমি চাইনি কাউকে মারতে, কিন্তু একজন মা হিসেবে আমি হার মেনে নিতে পারিনি। অর্ণবের বিদেশে পড়ার সুযোগ এসেছিল, প্রচুর টাকার দরকার ছিল। অমিত দাদার কাছে সাহায্য চাইল। দাদা এক কথায় না করে দিলেন। শুধু নাই বলেননি, অপমানও করেছিলেন। উনি চাইলে কি সাহায্য করতে পারতেন না? আমরা তো ধার চাইনি, অল্প অল্প করে ফেরত দেব বলেছিলাম। তাহলে ওনার তো টাকার কোনো অভাব নেই। কলকাতা শহরে বিশাল বড় প্রমোটার, যার দিন শুরু হয় টাকা গুনে, তার কাছে 5 লক্ষ টাকা কি খুব বেশি ছিল? নিজের মেয়ের বেলা তো সমস্ত দামি কিছু তুচ্ছ ছিল ওনার কাছে। আর আমার ছেলের বেলা? সেদিনই আমি ঠিক করি যে মানুষটা আমার ছেলের ভবিষ্যৎ কেড়ে নিল, সে আর বাঁচবে না। কিন্তু আমি তো তোমাকে এমন কিচ্ছু করতে বলিনি। জানি, তুমিও জানতে না। সবটাই আমি নিজের সিদ্ধান্তে করেছি। তারপর অমিত কেমিস্ট্রির শিক্ষক, আর ছেলে মেডিকেল পড়ছে। দীর্ঘদিন ধরে ওদের সাথে থাকতে থাকতে বই, নোটস এসবের থেকে আমারও রাসায়নিকের বিষয়ে একটা জ্ঞান অর্জন হয়েছিল। তারপর হঠাৎ আমার মনে পড়লো আমার এক বন্ধু ল্যাবে কাজ করে। তার সাথে যোগাযোগ করে জানতে পারলাম সোডিয়াম অ্যাজাইড কোনো কিছুতে মেশালে তৎক্ষণাৎ কাজ হয় না, বরং ধীরে ধীরে দীর্ঘ সময় পর বারংবার ব্যবহারের পর কাজ হয়। তখনই মাথায় এলো দাদার ন্যাপথলিনের অভ্যাস আছে। সেটার মধ্যে মেশালে দীর্ঘদিন ব্যবহারের ফলে
একদিন মৃত্যু ঘটবেই। আর প্রথম সন্দেহ যাবে সৌরভের দিকেই, কারণ সৌরভ টাকার গোলমাল করেছিল। এই নিয়ে দাদা ওকে প্রচুর অপমান ও মিথ্যা অপবাদ দিয়েছিল। ফলে রাগের বশে ওই খুন করেছে, এটাই সবাই ভাববে। তাই বন্ধুর মারফত মঙ্গলবার আমি ওই ল্যাবে গিয়ে বিষটা কিনে আনি। বুধবার বেলায় যখন দাদা বাড়িতে ছিল না, তখন আমি বই নেওয়ার অজুহাতে ওই ঘরে ঢুকি। তখন দিদি রান্নাঘরে ছিল। ঘরে ঢুকে চাঁদের পাহাড় বইটা হাতে নিই। তারপর শাড়ির আঁচলের ভেতরে লুকিয়ে রাখা শিশিটা বের করি। রূপোর কৌটোর ঢাকনা খুলে ন্যাপথলিনের ওপর বিষটা মিশিয়ে দিই। আবার কৌটো বন্ধ করে বইটা নিয়ে বেরিয়ে আসি। আচ্ছা, তার মানে আপনি বুধবার বিষ মেশান ঠিকই, কিন্তু বুধবারের পর থেকে রবিবার পর্যন্ত ওই কৌটো রোজ রাতে অরিন্দম বাবু খুলতেন। রবিবারও তিনি শেষ ওই কৌটোটা খুলেছিলেন। তার কৌটোয় শেষ ফিঙ্গারপ্রিন্ট আপনার না হয়ে অরিন্দম বাবুর পাওয়া গিয়েছিল। আমি সবটা পরিকল্পনা করেই করি, যাতে আমায় সন্দেহের তালিকায় কোনোভাবেই না ফেলা যায়। মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি শেষমেশ কিনা জেঠুকে খুন করলে? হ্যাঁ হ্যাঁ, শুধু তোর জন্যই, শুধু তোর ভবিষ্যতের কথা ভেবেই ভেবেছিলাম দাদা না থাকলে দিদিকে বলে সহজে টাকা আদায় করা যাবে, যেটা দাদা থাকলে সম্ভব হতো না। কিন্তু আমার ভাবনা শেষ হয়ে গেল। আজ আমি সব হারালাম। একজনকে খুন করে আরেকজনের ওপর দোষ চাপিয়ে আপনি পার পেয়ে যাবেন, এটা ভাবলেন কি করে ম্যাডাম? আপনি জানেন না শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়? আপনি নিজের হাতে সবটা শেষ করেছেন, এর শাস্তি আপনাকেই পেতে হবে। মধুমিতা সেন, অরিন্দম সেনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। মধুমিতা কোনো বাধা দিলেন না। মাথা নিচু করে 2 হাত সামনে বাড়িয়ে দিলেন। লেডি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলেন মধুমিতাকে। অর্ণব মায়ের পিছনে দৌড়ে গেল। ঈশিতা আর দীপ্তি কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। অমিত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অমিতবাবু শক্ত হন, সমস্ত লিগ্যাল ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে। আপনি সেগুলো ঠিকঠাকভাবেই করবেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড মিসেস সেন, আজকে আমি আসি, পরে আপনার সাথে যোগাযোগ করে নেব। সাবধানে থাকবেন। মৈনাক আর কিংসুক ছায়াশ্রয় থেকে বেরিয়ে এলো। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে মৈনাক বলল, জানিস ভাই, আজকে বুঝতে পারলাম মানুষের সবচেয়ে বড় নেশা কোনো বস্তুতে নয়, নিজের সন্তানের ভবিষ্যতে হয়। আর সেই নেশাই আজ একজন মাকে খুনি বানিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিয়ে ওরা ছায়াশ্রয় ছেড়ে অনেক দূরে চলে গেল। আর পেছনে পড়ে রইল এক অন্ধকার ভবিষ্যতে নিমজ্জিত ছায়াশ্রয় বাড়ি।